কোনো সরকারি আবাস যোজনার নথি গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার নথি গ্রহণ করবে না কমিশন। ইন্দিরা আবাস ও বাংলার বাড়ি সংক্রান্ত নথিও গ্রহণ করবে না। সিইওকে চিঠি দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন। এ ব্যাপারে আরো জানবো আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের কাছ থেকে। সত্যসুন্দর, দেখো, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে জানানো হয়েছে যে রাজ্যের যে এসআইআর প্রক্রিয়া চলছে তাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ি প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের যে নথি, সেই নথি গ্রহণযোগ্য হবে না এসআইআর প্রক্রিয়ায়। এর আগেও আমরা দেখে দিয়েছিলাম যে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ীভাবে বসবাসের যে শংসাপত্র অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, সেটা গ্রহণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সেখানে অনেকেই দেখা যাচ্ছিল তারপরে যে শুনানি কেন্দ্রে কিন্তু অনেকেই এই প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের যে নথি, সেই নথি তারা জমা দিচ্ছিলেন এবং কিন্তু সেই নথি কিন্তু গ্রহণযোগ্য হবে না বলে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও কে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এর যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট স্যাংশন করা হয়েছে যে সমস্ত কাগজের মাধ্যমে বা যে সমস্ত নথির মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে বা বাংলার বাড়ি স্কিমের ক্ষেত্রে, সেগুলো কিন্তু এই এসআইআর এর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নথি হিসেবে গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন উঠেই আসছে খুব স্বাভাবিকভাবেই, তাহলে যে শুনানি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, যখন শুধুমাত্র তথ্য আপলোডিং হচ্ছে, তথ্য ভেরিফিকেশন হচ্ছে, চেকিং হচ্ছে, যাচাই হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এত দেরিতে কেন নির্বাচন কমিশনের থেকে এই ক্লারিফিকেশন আসছে? তাহলে ইতিমধ্যেই যে সমস্ত ভোটাররা তারা শুনানিতে গিয়ে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প বা ইন্দিরা আবাস যোজনায় তাদের বরাদ্দের অর্থের যে নথি, সেই নথি তারা জমা দিয়েছেন, তাহলে তারা সেগুলো কি গ্রহণযোগ্য নয়? তাহলে তাদের যে শুনানি প্রক্রিয়ায় তারা যে নথি দিয়েছিলেন, সেক্ষেত্রে তাহলে কি তাদের নাম তালিকা থেকে বাদ যাবে? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে ভোটারদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে। তার কারণ হলো জাতীয় নির্বাচন কমিশন এত দেরিতে কেন ক্লারিফিকেশন দিচ্ছে, যে যখন একেবারে গোটা শুনানি প্রক্রিয়া যেখানে এক্সটেন্ড করা হয়েছিল 7 দিন, সেই সময়সীমাও পেরিয়ে গিয়েছে গত 14ই ফেব্রুয়ারি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশিকা বা নতুন এই ক্লারিফিকেশন, সেটা কিন্তু সাধারণ যে সমস্ত ভোটাররা রয়েছেন যারা শুনানিতে এই ধরনের নথি জমা দিয়েছিলেন, তাদের কাছে কিন্তু যথেষ্ট সংশয়ের বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে সত্য, সিইওর পক্ষ থেকে কিছু বলা হয়েছে কি এই বিষয়টি নিয়ে, যে যারা ধরো এই ধরনের ডকুমেন্টস জমা দিয়েছে তাদের তো এই ডকুমেন্টসগুলো গ্রহণযোগ্য হবে না, সেক্ষেত্রে কি তাদেরকে আবারও শুনানিতে হাজির হতে হবে, অন্য কোনো নথি দিতে হবে? দেখো, একেবারেই তার কারণ যে নথি, এই ধরনের নথি তারা জমা দিয়েছিলেন, যেটা প্রথমে বলা হয়েছিল কমিশনের তরফে, তাদের যে নির্দিষ্ট গাইডলাইন ছিল সেখানে বলা হয়েছিল যে এই ধরনের জমি বা বাড়ির ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে যদি তাদের কোনো নথি জমা দিতে হয়, তাহলে সরকারি প্রকল্পের সেই নথি তারা জমা দিতে পারবেন এবং সেটা গ্রাহ্য করা হবে। সেক্ষেত্রে যখন এটা নতুন ভাবে ক্লারিফিকেশন বা সংশোধনী পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, তখন খুব স্বাভাবিকভাবেই তাদের বিকল্প অন্য কোনো নথি জমা দিতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে বৈধ ভোটার বা তারা যে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকতে গেলে কিন্তু অল্টারনেট বা বিকল্প কোনো নথি, এই নথির বাইরে গিয়ে তাদেরকে আবারও জমা দিতে হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে মনে করা হচ্ছে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে।